তখন এক ঝাঁক দ্বারকাক অবাধ্য সঙ্গীত গাইতে গাইতে উড়ে যায় অবাক বিশ্বের দিকে। আমার ভাবনাগুলো অতঃপর ফিকে হয়ে আসে। চৈত্রের রোদ ছুটে আসে ফাগুন মাসে। ঠিক তখন একপাল মহাকাল ধূলি উড়িয়ে হেঁটে যেতে থাকে দূর কোনো মৃত মৃত্তিকার অভিমুখে। আমার ভাবনাগুলো থমকে দাঁড়ায় আচানক দুঃখে। ঠিক তখন হাত ফোনে গর্জে ওঠে গরজের কণ্ঠ, সওদাপাতির সহস্র শব্দ দ্রুত বেগে ছুটে আসে। আমার ভাবনাগুলো নিমজ্জিত হয় নিষ্ঠুর উপহাসে। ঠিক তখন চারদিকে তরঙ্গ ছড়িয়ে মাথার উপর দিয়ে ছুটে যায় কতিপয় মহুয়ার মেঘ। আমার ভাবনাগুলো ভিক্ষুকের বেশে আমারই কাছে মাগে ভিক। ঠিক তখন সিগারেটের উদ্গিরিত ধোঁয়াগুলো রহস্যের চক্রাবর্তে উড়তে উড়তে শূন্য হয়ে যায়। আমার ভাবনাগুলো আস্তে আস্তে হারিয়ে যায় দানিউবের স্রোতধারায়। আমি যখন রবি ঠাকুরের অমিত আর লাবণ্যকে নিয়ে ভাবছিলাম, ঠিক তখন। দর্শক, মানিক মোহাম্মদ রাজ্জাকের কবিতা দিয়ে শুরু করছি আজকের সকাল। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ সকাল 24-এ। আজ সোমবার 24 চৈত্র 1431 বঙ্গাব্দ এবং 7 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, শুরুতে আজকের পত্রিকাগুলো দেখে আসতে চাই। তবে পত্রিকার যে খবরগুলো সেগুলোতে একটু চোখ বুলিয়ে নেবার আগে ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি আমাদের প্রার্থনা এবং আমাদের প্রত্যাশা, সেখানে হয়তোবা শান্তির ডাক আসবে এমন প্রত্যাশা নিয়েই আসলে আজকের আয়োজন শুরু করব। দর্শক, আমার হাতে আজকের পত্রিকাগুলো রয়েছে। শুরুতেই রয়েছে সমকাল, একটু প্রথম আলো, কালের কণ্ঠ দেখে আসতে চাই। দৈনিক ইত্তেফাকে কিন্তু প্রথম পাতায় আমরা বেশ কিছু খবর দেখছি। একটি শিরোনাম একটু পড়তে চাই। রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা ইসরায়েলের, গড়ে তুলছে সামরিক করিডোর। এর পাশেই রয়েছে রিজার্ভ বেড়ে যাওয়ার আরেকটি খবর। রিজার্ভ বেড়ে $25.6 বিলিয়ন। সব কিছু মিলিয়ে ইত্তেফাকের আরেকটি সংবাদ শিরোনাম যদি পড়ি, রাজস্ব আদায়ে খেলাপি ঋণ এবং ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ IMF-এর। দৈনিক ইত্তেফাকের একটু দেখে আসলাম। আমার কাছে এই মুহূর্তে রয়েছে সমকাল। সমকালের প্রথম পাতার যে খবরটি দেখছি, এটা শিরোনাম হলো ওষুধ ও সেবা মিলছে না, শিশু মাতৃমৃত্যুর ঝুঁকি, উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার সুপারিশের কথা বলছে। একই সাথে এই পাশে দেখছি জামিন নাকচ, আওয়ামী লীগ পন্থী 61 আইনজীবী কারাগারে রয়েছে। এখানেও রাজস্ব বৃদ্ধি, খেলাপি ঋণ কমানোর তাগিদ IMF-এর বিষয়টি প্রথম পাতাতেই স্থান নিয়েছে। একই সাথে প্রথম পাতার একটু নিচের দিকে যদি যাই, নতুন শুল্ক আরোপের কথা রয়েছে, যুক্তরাষ্ট্রে অস্থিরতা। একই সাথে তৈরি পোশাকের রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে। আরেকটি চোখে পড়ছে, যুক্তরাষ্ট্রের কাছে 3 মাস সময় চাইবে সরকার এবং সরকারকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। বিশ্লেষণ যেটি রয়েছে সেখানে এই শিরোনামটি রয়েছে। এরপরে আছে আমার কাছে প্রথম আলো। প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম, যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে বাংলাদেশ। একই সাথে রয়েছে 50 অঙ্গরাজ্যেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ। একই সাথে প্রবাসী আয়ের আরও একটি সংবাদ দেখছি, রোজার মাসের রেকর্ড $329 কোটি প্রবাসী আয়। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে প্রথম আলো। এখানেও এই বিষয়টি শিশু এবং 10 মায়ের, দেশে দৈনিক 290 শিশু এবং 10 মায়ের মৃত্যু। বিশ্ব স্বাস্থ্য দিবস আজকে। জাতিসংঘের 3 প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে বাংলাদেশে মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিস্থিতি খারাপ। কালের কণ্ঠ রয়েছে এরপর আমার কাছে, প্রধান উপদেষ্টার কাছে শহীদ পরিবারের প্রত্যাশা এবং একই সাথে বিনিয়োগ সম্মেলন শুরু আজ, সম্ভাবনার খোঁজে 40 দেশের উদ্যোক্তারা এখন বাংলাদেশে।
এখানে ক্রয়াদেশ নিয়ে শঙ্কা উদ্বেগ, এটির যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কথা বলছে কালের কণ্ঠ। একই সাথে রয়েছে পাচারের টাকায় বিদেশে লোটাসের বিলাসী জীবন, ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের হোতা লোটাস কামাল। এই পাশে রয়েছে আরও কিছু আওয়ামীপন্থী 61 আইনজীবীর বিষয়টিও এখানে রয়েছে, এবং একই সাথে ইসরায়েলি হামলায় গাজা এখন মৃত্যুপুরী। ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত বাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। গতকালের তোলা সংগৃহীত একটি ছবিও এখানে আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ পরে এবার একটু যুগান্তরে চোখ বুলিয়ে আসতে চাই। এর প্রথম পাতায় দেখছি বাণিজ্য বৃদ্ধি সহ 4 কৌশল। 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর ইউনুস। বাংলাদেশকে ইউনুসের চোখেই দেখতে হবে, আরও একটি শিরোনাম। একই সাথে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এখানে বলা হচ্ছে যে আমেরিকানরা একটি ভিন্ন এক যুক্তরাষ্ট্রকে যেন দেখতে পাচ্ছে। বিপুল জনগোষ্ঠীর ভোটে নির্বাচিত এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 মাস না যেতেই প্রতিবাদ বিক্ষোভে অনাস্থা জানিয়েছে, এবং ট্রাম্প এবং তার উপদেষ্টা এই বিষয়ে আসলে আরও একটি দেখছি। প্রথম পাতার নিচের দিকে তদন্তকারীদের হত্যার চেষ্টা, আয়না ঘরে বোমার সঙ্গে সেট করা হয় টাইমার। এই খবরটি আসলে মোটামুটি বেশ আজ সকাল থেকেই সবাই আলোচনা করছে। শিগগিরই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে, বিচার বানচালে আসামিদের কোনো চেষ্টা সফল হবে না। এই ছিল আজকে আমাদের যে পত্রিকাগুলো রয়েছে আমার হাতে, সেগুলোর শিরোনামগুলি, প্রথম পাতার খবরগুলিতে একটু চোখ বুলিয়ে আসলাম। এবারে আসলে একটু বাজার পরিস্থিতি জানতে চাইবো। সকালের বাজার পরিস্থিতি আজকে কি অবস্থা রয়েছে? যশোর থেকে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদুর, শুভ সকাল আপনাকে। আমরা দেখতেই পাচ্ছি আপনি বাজারে দাঁড়িয়ে রয়েছেন, কি অবস্থা সেখানে? ভিড় কেমন দেখছেন? ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? বিশেষ করে আজকে বাজারের দরদাম কেমন? নিকিতা, আসলে ঈদের পরে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু ঈদের বাজারে এখনো বেচা কেনা বাড়েনি বা ক্রেতার উপস্থিতি স্বাভাবিক হয়নি বলেই বলছেন বিক্রেতারা। এর কারণ হিসাবে বলছেন যে আসলে ঈদের যে আনন্দ সেটা এখনো কাটিয়ে উঠতে পারেনি, আরও 2-1 দিন পরে হয়তো স্বাভাবিক হবে। তবে বাজার দর যেটা নিয়ে যদি বলি, আজকে সকালে এখানে এসে যেটা দেখছি যে আলু, পেঁয়াজ সহ বেশিরভাগ সবজির দাম নিয়েই ক্রেতাদের সন্তুষ্টি আছেই, ঠিক আগের মতোই। এর বাইরে 2-1টি পণ্যের দাম কিছুটা বাড়ছে, যেমন কাগজি লেবুর এবারের রোজায় বাজারে সরবরাহ ছিল একেবারেই কম, কিন্তু আজকে বাজারে পর্যাপ্ত সরবরাহ দেখছি, কিন্তু দাম কিন্তু সে আগের মতোই রয়ে গেছে, অর্থাৎ 40 টাকা থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি গাজর, টমেটো, পটল এই জাতীয় কিছু পণ্যের সরবরাহ কমের কারণেই দাম কিছুটা বেশি বলে জানতে পারছি। আর মাংসের বাজার নিয়ে যদি বলি, তো দেশি মুরগি আজকে এখানে বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 240 টাকা কেজি দরে, এবং 350 টাকার উপরে বিক্রি হচ্ছে সোনালি এবং কক যে মুরগি সেইগুলো। এবং গরুর মাংস ঈদের আগে কিন্তু সেটা 800 টাকা ছাড়িয়ে গেছিল যশোরের বাজারে, আজকে সেটা বিক্রি হচ্ছে দেখছি 750 টাকা কেজি দরে। অর্থাৎ গরুর মাংসের দাম কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ঈদে যে বাড়তি দাম ছিল সেটা ইতিমধ্যে কেটে গেছে। তবে খাসির মাংসের দাম কিন্তু আগের মতোই রয়ে গেছে। এর কারণ হিসাবে অর্থাৎ 1150 থেকে শুরু করে 1150 টাকা থেকে শুরু করে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং এর কারণ অনুসন্ধানে ক্রেতারা যেটা বলছেন যে বিয়ে শাদী সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখনো চলমান থাকা ঈদের পরে খাসির মাংসের দাম এখনো কমেনি, সেটাও হয়তো আরো কিছু সময় লেগে যাবে। এবং রোজার বাজারে যে সয়াবিন নিয়ে যে নানা ধরনের সয়াবিন সহ ভোজ্য তেল নিয়ে যে সংকট দেখা দিয়েছিল, এই মুহূর্তে বাজারে সংকটটা না থাকলেও সরবরাহ কিন্তু খুব স্বাভাবিক, সেটা বিক্রেতারা বা ক্রেতারা কেউই বলছেন না। এবং চালের দাম যে ঊর্ধ্বগতিতে উঠেছিল সেটা একটা স্থিতিশীল জায়গায় আছে, অর্থাৎ দাম স্বাভাবিক পর্যায়েও আসেনি, নতুন করেও আর বাড়েনি। এই পরিস্থিতিতে চলছে যশোরের নিত্যপণ্যের বাজার সহ সবজির বাজার। নিকিতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আসলে একটু আবহাওয়ার খবর দেখে নিতে চাই। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেট।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ৩৬.৫ এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ ৩৩.৭ এবং সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ ৩২.৭ এবং সর্বনিম্ন ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ ৩৩.১ এবং সর্বনিম্ন ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.৭ এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ ৩৫.৫ এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ ৩৫ এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীর বাঘাবাড়ি ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহী ও খুলনা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে আমের ও ফসলের ক্ষতির শঙ্কা রয়েছে কিনা তাই জানার চেষ্টা করব। নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, শুভ সকাল আপনাকে। আসলে শিলাবৃষ্টির বিষয়টি তো আমরা জানি, ৩টি উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। আসলে এই এখন যে সময়টা, মানে এই সময়টা আগে তো গরম আসছে, আবার মানে ওয়েদার চেঞ্জের বিষয়টা, কিন্তু হয় কি যে এই সময়টাতে সবার মাথার মধ্যে একটা জিনিস কাজ করে যে কিছুদিন পরে আমের মৌসুম আসবে, কতটা আম পাবে, আসলে কত আম উপভোগ করতে পারবে। একই সাথে কালবৈশাখী ঝড়ের বিষয়টিও সকলের মাথায় থাকে, সবাই একটু পরিবর্তন চায় আবহাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে আসলে মানে যেহেতু আমের বিষয়টা সবার আগে মাথায় আসে, ক্ষয়ক্ষতি কি শিলাবৃষ্টির কারণে হয়েছে? যদি হয়ে থাকে সেটা কি পরিমাণে হয়েছে? ফসলের ক্ষতি হলো কিনা? নিকিতা, আমি শুভ সকাল। আমি প্রথমেই যেটা জানাতে চাই যে কালকে যে ৩টি উপজেলায় নাটোরের বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টিটার পরিমাণ বেশি হলো, শিলাবৃষ্টির পরিমাণ কিন্তু প্রথমে যেভাবে শুরু হয়েছিল সেইভাবে কিন্তু হয়নি। পরবর্তীতে শিলাবৃষ্টির পরিমাণটা কমে যায়, শিলার পরিমাণ কমে যায়, যার ফলে যে আমের এবং ভুট্টা সহ অন্যান্য ফসলের যে ক্ষতির একটি আশঙ্কা হয়েছিল যে ব্যাপক পরিমাণে ক্ষতি হতে পারে। অনেক জায়গায় চাল ফুটো হয়ে গেছে, ঘরের চাল ফুটো হয়ে গেছে, আমের গুটিও ঝরে পড়েছে, কিন্তু তার বিস্তৃতিটা একটু কম। কৃষি বিভাগ বলছে যে বৃষ্টির পরিমাণ বেশি হয় এবং শিলাবৃষ্টিটা যেভাবে শুরু হয়েছিল সেটা যদি স্থায়ী হতো, ১৫ মিনিট বা আধা ঘন্টাও স্থায়ী হতো, তাহলে এবছরে আমের যে লক্ষ্যমাত্রা উৎপাদন সেটা কিন্তু একেবারে ধস নামতো। কিন্তু যে সৃষ্টিকর্তার প্রতি ইয়ে জানিয়েছেন, মানে কৃতজ্ঞতা জানিয়েছেন সবাই, কৃষি বিভাগ সহ স্থানীয় কৃষকরা, যে আসলে শিলাবৃষ্টিটা সেইভাবে হয়নি, যার কারণে কিন্তু এখনো গাছে গাছে আমের গুটি দেখা যাচ্ছে। এছাড়া যে অন্যান্য যে ফসলগুলো, সেই ফসলের কিন্তু তেমন একটা ক্ষতি হয়নি। আপনি জানেন নাটোর জেলায় প্রায় ৬,০০০ হেক্টর জমিতে আমের আবাদ হয়। এছাড়া প্রচুর পরিমাণে লিচু সহ অন্যান্য ফসলের আবাদ হয়। তো কৃষি বিভাগ যেটা বলছেন যে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করছি। এরই মধ্যে ৩টি উপজেলার মাঠ কর্মীরা ইতিমধ্যে মাঠে নেমে গেছেন। তবে তারা বলছেন যে ক্ষয়ক্ষতির থেকে কিছুটা লাভও কিন্তু হবে, যেহেতু বৃষ্টি হয়েছে এবং এ সময় ছিল প্রচন্ড খরা, তাপদাহ চলছিল, এর মধ্যে আমের গুটি ঝরে পড়ছিল। যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটার ফলে কিন্তু আমের গুটিগুলো একটু স্থায়ী হলো। এবং অন্যান্য যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে ভুট্টা সহ অন্যান্য যে ফসলগুলো রয়েছে, সাথী ফসল হিসেবে রসুন তোলা হচ্ছে, তার সাথী ফসল হিসেবে অন্যান্য যে ফসলগুলো রয়েছে, বিশেষ করে মিষ্টি কুমড়া সহ অন্যান্য যে চাল কুমড়া সহ যে ফসলগুলো, সে ফসলের উপকার হবে বলে কৃষি বিভাগ বলছিলেন। এবং কৃষক বলছিলেন যে যেহেতু বৃষ্টিপাতটা আধ ঘন্টার বেশি স্থায়ী হয়নি, সেই জন্য যে গমের জমিতে গম উত্তোলন বা গম কাটার যে যে সমস্যা তৈরি হওয়া, সেটাও কিন্তু হয়নি, বা রসুন উত্তোলনের যে কৃষকদের যে সমস্যা সেটা কিন্তু হবে না বলে আশা প্রকাশ। তবে আকাশের অবস্থা বলা যায় না। কৃষি বিভাগ বলছেন যে আবহাওয়া দেখে কৃষকদেরকে তারা পরামর্শ দিচ্ছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, বিশেষ করে দ্রুত গতিতে রসুন উত্তোলন এবং গমগুলো কেটে যাতে হারভেস্টারের মাধ্যমে দ্রুত গম কৃষকের ঘরে উঠে যায়, সেই জন্য তারা নিশ্চিত করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই মধ্যে বিভিন্ন মাঠে তদারকি করে দ্রুত গতিতে গম হারভেস্ট করার তারা প্রক্রিয়া গ্রহণ করেছে। এর ফলে কিন্তু আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যেই দেবাশিস, আমরাও তাই আশা করি, আমাদেরও প্রত্যাশা ফসলের ক্ষতি হবে না এবং কৃষকের ক্ষতি হবে না। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।
দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। গত 31 মার্চ সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বেড়িবাঁধের একটি অংশ ভেঙে প্রায় 150 ফুট জায়গা খোলপেটুয়া নদী গর্ভে বিলীন হয়ে যায়। বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি, প্লাবিত হয়েছে 10টি গ্রাম। এখন সেখানকার কি অবস্থা তাই জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, শুভ সকাল আপনাকে। দর্শকদের জানাচ্ছিলাম সাতক্ষীরার খবরগুলো, কি অবস্থা সেখানে দেখছেন? নিকিতা, আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছড় গ্রামের খোলপেটুয়া নদীর যে বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল, সেই বেড়িবাঁধ ভাঙনের ফলে প্লাবিত হয়েছিল 10টি গ্রাম এবং হাজার হাজার বিঘা মাছের ঘের এবং কৃষি জমির ফসল, সেই সাথে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছিল। মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। মানুষ এখন বেড়িবাঁধের উপর বসবাস করছে। এই বিষয়ে আমি একটু যুক্ত করছি এখানকার সুশীলনের পরিচালককে। আসলে আপনারা যে এই দুর্যোগে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন, এবার কি উদ্যোগ নিয়েছেন? আমরা আসলে প্রথম থেকে সরকারের পাশাপাশি যাতে এলাকা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পুরা কোন প্রক্রিয়া তারা কিভাবে তাদের পুনর্বাসন করা যায় এবং আমাদের যে সুশীলনের যে ডিজাস্টার ইউনিট আছে তারা সার্বক্ষণিক তথ্য নিয়ে ডোনারদের সাথে যোগাযোগ করছে যাতে আমরা পুনর্বাসন কাজে হাত দিতে পারি, সেই চেষ্টা চালাচ্ছি। ধন্যবাদ। আসলে এই যে মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছে, তো ভুক্তভোগী মানুষের দাবি কিন্তু যে এখন সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা আসা শুরু হয়েছে, এই লিস্টের মধ্যে যেন তাদের নাম থাকে এবং যারা ভুক্তভোগী নয় তাদের নাম যেন লিস্টেড না হয়। তার পাশাপাশি তাদের আরেকটি দাবি, যে প্রাণের দাবি, যে টেকসই বেড়িবাঁধ হোক, যেন প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে কোনো ধরনের কষ্ট পেতে না হয়, সেই জন্য তাদের প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ হোক। এই ছিল আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছড় গ্রামের খোলপেটুয়া নদীর যে বেড়িবাঁধ ভাঙনের বিপর্যয় তার সর্বশেষ। নিকিতা। আমিনা, টেকসই বেড়িবাঁধের এই প্রত্যাশা আসলে বহু বছরের, এখানেও আসলে ভালো কিছুর প্রত্যাশাই আমরা করব। আমিনা বিলকিস ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই বিষয়ে আরও কিছু খবর একটু জেনে আসতে চাই। পুরো একটি জনপদ, তার সবাই জলবায়ু উদ্বাস্তু। কারো বাবা ভিটে মাটি হারিয়ে এখানে এসেছেন, কারো বা দাদা নতুন জায়গায় এসেও ভাঙনের শিকার তারা। বলছি শতভাগ জলবায়ু উদ্বাস্তু মানুষের জনপদ সন্দ্বীপের উড়ির চরের কথা। ঘর বসতি আর জীবন নিয়ে অনিশ্চয়তায় থাকা এসব মানুষকে রক্ষায় সরকারি উদ্যোগ চান ভুক্তভোগীরা। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। ভাঙনে সন্দ্বীপের আদি বসতভিটা হারিয়ে 1982 সালে উদ্বাস্তু হিসেবে পরিবার নিয়ে উড়ির চরে এসে আশ্রয় নেন জামশেদ সওদাগর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, এই চরে 1985 সালে তার 3 ভাই বোন ভেসে যায় জলোচ্ছ্বাসে, ভেঙে যায় বসতভিটা। তারপর আরও কয়েক দফায় বসতি হারান নদীগর্ভে। ক্রমাগত ভাঙনের এই আতঙ্ক এখনো তাড়া করে তাকে। যদি একটা আবহাওয়া খারাপ হয়, বন্যা হইবার একটা প্রোগ্রাম হয়, আমরা সাইকেল সেন্টার দৈত্য হয়, কুদি যাইতে হয় কোনো গানে। ওই সাইকেল সেন্টার আশ্রয়কেন্দ্র নাই, আমাদের উড়িচ্ছরে কোনো বেরিবাদ নাই, শুধু ভাঙতি আর ভাঙতি। আপনি শুধু তিনিই নন, এই চরের শতভাগ অধিবাসী সন্দ্বীপ সহ অন্য জনপদ থেকে উদ্বাস্তু হিসেবে এসেছেন এই চর জনপদে। কিন্তু এখানেও নদীর ভাঙন থেকে মুক্তি মিলছে না তাদের। ব্যাংতে ব্যাংতে আমরা 5 লড়া দিয়ে এখন আসি উত্তর দিয়ে গেছি, ওইখানে কোনো মানে আমাদের কোনো গ্যারান্টি নেই যে নদী যে ব্যাংতে আছে। একটা পরিবারে মনে হয় 2-3 করে ভাঙি, পরের এদিকে ভাঙে, এদিকে উঠে সব জায়গায় এদিকে আবার যাই থাকে আর কি। পুরো একটি জনপদের শতভাগ মানুষই জলবায়ু উদ্বাস্তু। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্য দ্বীপ জনপদ উড়ির চরের ক্ষেত্রে। প্রজন্মের পর প্রজন্ম ধরে নদী সাগরের ভাঙাগড়ার খেলায় বসতভিটা হারিয়ে তারা হয়েছেন উদ্বাস্তু। এই জনপদ নিয়ে কাজ করা গবেষক ও সমাজকর্মীরা বলছেন, প্রাকৃতিক বিপর্যয় থেকে এখানকার মানুষকে রক্ষায় তেমন কোনো পদক্ষেপই নেওয়া হয়নি 4.5 দশকের পুরনো এই জনপদে।
তাই উরির চরকে রক্ষার উদ্যোগের পাশাপাশি এখানকার কৃষি, মৎস্য খামার, বায়ুবিদ্যুৎ সহ নানা খাতের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ তাদের। এত বছর ধরে যারা বসবাস করছে তারা নদী ভাঙনের শিকার হয়ে আসছে, এখনও নদী ভাঙনের শিকার হচ্ছে, এবং এভাবে ভাঙনের ধারা অব্যাহত থাকলে হয়তো আগামী এক দশকের মধ্যে উড়িচর নিশ্চিহ্ন হতে পারে। এখানে কৃষি সম্ভাবনা আছে, এখানে ফার্মিং, তারপরে ফিশারিজ, এই জিনিসগুলো শুধু পরিকল্পিত একটু করে গোছগাছ করে দেওয়া, তাদেরকে একটু নির্দেশনা দেওয়া, জলদস্যু থেকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। এসব বিষয় নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা হয়নি এখনো, তবে চরের জীবনমান উন্নয়নে সরকার উদ্যোগী বলছে প্রশাসন। এই সুবিধাগুলো যাতে বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও একটু নজরদারি বাড়াবো এবং ঊর্ধ্বতন যারা আছেন তাদের সাথে এই বিষয়গুলো আমরা নজরদারিতে নিয়ে আসব। প্রায় 170 বর্গ কিলোমিটার আয়তনের উরির চরে বসবাস প্রায় 40,000 মানুষের। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। বেশ কিছু খবরই আসলে আমরা চোখ বুলিয়ে আসলাম। একটি বিষয় তো বলতেই হয় যে জলবায়ুর পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন বেশ চোখে পড়ছে, তবে এই পরিবর্তনের কারণে ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না এমন প্রত্যাশাই আমরা করব। এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শেষ করছি। সবাই নিশ্চয়ই অনেক ভালো থাকবেন, আজকের দিনটা নিশ্চয়ই ভালো যাবে। বিদায় জানাচ্ছি সকাল 24-এ।